হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চ্যানেল। প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থী যারা ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল টেট কিংবা অন্য কোনো রাজ্যের টেট দিচ্ছ, তাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবারও আমরা চলে এসেছি আরেকটি সিটিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 13। ইতিমধ্যেই আমরা 12টি প্র্যাকটিস সেট আলোচনা করে নিয়েছি। আজকে 13 নম্বর প্র্যাকটিস সেট আমরা আলোচনা করতে চলেছি। কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি যে তোমরা ভিডিও দেখছো, মানে ক্লাসের ভিডিও দেখছো, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করছো না কেউ খুব একটা। তো সেই রেসপন্সটা তোমাদের কাছ থেকে পেতে চাই এবং সেই আশা রেখে আমি ক্লাস শুরু করছি। চলো ডাইরেক্ট প্রশ্ন উত্তরে চলে আসি। প্রথম প্রশ্ন, আচরণের তত্ত্ব, বিহেভিয়ার থিওরি। আচরণের তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশের বিষয়টি বুঝতে জ্ঞান বা ধারণা সংক্রান্ত পদ্ধতি অপ্রাসঙ্গিক, পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের ওপর জোর দেওয়া, শিশুর আচরণকে পরিশীলিত করার উপর জোর দেওয়া, পরিবেশ এবং উদ্দীপকের মধ্যে মধ্যস্থ হিসেবে তথ্য ব্যবহারের উপর জোর দেওয়া। ইংরেজিতে দেখে নিই। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ বিহেভিয়ার থিওরি ইজ cognitive processes are relevant to understanding development, emphasizing the relationship between environmental stimuli and the child's behavior, emphasizing the sophistication of the child's behavior, emphasizing the use of information as a mediator between the environment and stimuli. একটু পজ করে তোমরা অ্যান্সারটা ভেবে নাও, তারপরে আমি বলে দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের ওপর জোর দেওয়া, এমফেসাইজিং দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্টাল স্টিমুলি অ্যান্ড দ্য চাইল্ডস বিহেভিয়ার। দেখো প্রশ্নতে বলাই আছে আচরণের তত্ত্ব এর অন্যতম ও গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আচরণের তত্ত্ব যদি হয়, যখন পরিবেশ থেকে শিক্ষার্থী কোনো উদ্দীপক পাচ্ছে, সেই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে বা সেই উদ্দীপকের উপর ভিত্তি করেই কিন্তু শিশু আচরণ করবে। তাহলে উদ্দীপক আমরা যেভাবে পাবো তার পরিপ্রেক্ষিতেই আচরণ সম্পন্ন হবে। ঠিক আছে, বিহেভিয়ারাল থিওরির ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিহেভিয়ারাল থিওরির ক্ষেত্রে যেগুলো আমরা লার্নিং থিওরি পড়ে এসেছি, সেখানে স্টিমুলি এবং রেসপন্স এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। সেই বিহেভিয়ার থিওরিতে পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্টাল স্টিমুলি অ্যান্ড চাইল্ডস বিহেভিয়ার, এটার উপরেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। জ্ঞান বা ধারণা সংক্রান্ত পদ্ধতি অপ্রাসঙ্গিক, এটা তো অপশান হবেই না। শিশুর আচরণকে পরিশীলিত করার উপর জোর দেওয়া হয় না। এমফাসাইজিং দ্য সফিস্টিকেশন অফ চাইল্ডস বিহেভিয়ার হবে না। ঠিক আছে, পরিবেশ এবং উদ্দীপকের মধ্যে মধ্যস্থ হিসাবে তথ্য ব্যবহারের উপর জোর দেওয়া, এই অপশান অনুযায়ী কিন্তু আচরণের প্রসঙ্গ আসছে না। তাই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিম্নে সঠিক ক্রম কোনটি? সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, বিশেষ শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষ শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমন্বিত শিক্ষা। অর্থাৎ সিকোয়েন্স, এই যে সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বিশেষ শিক্ষা, এর যে সিকোয়েন্স, কীভাবে এই কনসেপ্টটা আমাদের পরিবর্তন হয়েছে এবং এখনকার দিনে মডার্ন কনসেপ্ট অনুযায়ী তার সঠিক ক্রমটা এখানে নির্ণয় করতে বলা হচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার? ইন্টিগ্রেটেড এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন, স্পেশাল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, স্পেশাল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন। একটু পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন। যখন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সম্পর্কে তোমরা পড়ে এসছো, তখন এই জিনিসটা সবসময় একটা মানে ফিক্সডভাবে মাথায় রেখে দাও যে প্রথমে যখন শিক্ষা ব্যবস্থাতে যে বিশেষ শিক্ষা প্রদান করা হতো সেটাকে বলা হতো স্পেশাল এডুকেশান। তারপরে সেই স্পেশাল এডুকেশানটা চেঞ্জ হয়ে এলো ইন্টিগ্রেটেড এডুকেশান এবং বর্তমানে যেটাকে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশান। তাহলে প্রথমে স্পেশাল এডুকেশান, তারপরে ইন্টিগ্রেটেড এডুকেশান, তারপরে ইনক্লুসিভ এডুকেশান। এখানে যদি আমরা আরেকটা বিষয় আলাদাভাবে ভাবি, সেটা এরকম চলে এসছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড লার্নার্স, ডিসেবলড লার্নার্স এবং স্পেশালি এবলড লার্নার্স। প্রথমে কি বলা হতো?
যে হ্যান্ডিক্যাপড, ঠিক আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা দৈহিক প্রতিবন্ধী, ঠিক আছে, কিন্তু পরে সেটা বলা হলো যে না, ডিসেবলড, অক্ষমতাযুক্ত, ঠিক আছে, কিন্তু বলা হচ্ছে যে না, তাদের মধ্যে শুধু অক্ষমতা তো থাকে না, তাদের মধ্যে কোনো না কোনো বিশেষ ক্ষমতা থাকে। তাই মডার্ন কনসেপ্ট অনুযায়ী এখন চলে এসছে স্পেশালি এবলড, বিশেষ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে, স্পেশালি এবলড চিলড্রেন, অর্থাৎ বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী। তাহলে প্রথমে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা হ্যান্ডিক্যাপড, ডিসেবলড, স্পেশালি এবলড, একইভাবে স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, এইভাবেই কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয়ে এসছে। কেমন? নেক্সট প্রশ্নে চলে যাই। দুটি ছাত্রের মানসিক বয়স সমান, এ থেকে আমরা বলতে পারি স্কুলে সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে, তাদের বৌদ্ধিক পরিমাপ সমান, তাদের আগ্রহের বিষয়গুলি একই, তাদের দক্ষতার বিষয়গুলি একই। Two students have the same mental age. From this we can say they have the same attitude of school success, aptitude for school success. Their intellectual capacity is the same, their interests are the same, their areas of expertise are the same. একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, স্কুলে তাদের সাফল্যের সমান যোগ্যতা আছে, অর্থাৎ দে হ্যাভ দ্য সেম অ্যাপটিটিউড ফর স্কুল সাকসেস। দেখো, মানসিক বয়স যদি সমান হয় তাহলে সেখানে বৌদ্ধিক পরিমাপ সমান হবে, হতে নাও পারে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা একটা নেগেটিভ বিষয় পেয়ে গেলাম যে বৌদ্ধিক পরিমাপ সমান নাও হতে পারে, বা বৌদ্ধিক মান, বুদ্ধাঙ্ক যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, ইন্টেলিজেন্ট কোশেন্ট যেটা বলা হয়েছে, সেটাকে কী করা হয়, সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে সেটা সমান নাও হতে পারে। আবার মানসিক বয়স সমান, আগ্রহের বিষয় একই নাও হতে পারে, কারণ ব্যক্তিত্বের পার্থক্য আছে, প্রত্যেক শিক্ষার্থীর বা ব্যক্তির আগ্রহের বিষয়গুলো আলাদা। আবার তাদের দক্ষতার বিষয়গুলোও কিন্তু আলাদা হতে পারে, ঠিক আছে। কিন্তু এই যে বলা আছে দে হ্যাভ দ্য সেম অ্যাপটিটিউড ফর, মানে স্কুলে সাফল্যের তাদের সমান যোগ্যতা আছে, এটা কিন্তু হবে যাদের মানসিক বয়স সমান, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট প্রশ্ন। একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা থেকে সমাজকেন্দ্রিকতার দিকে বিকশিত হয়, এই তত্ত্বের প্রবক্তাকে? ইগোসেন্ট্রিজম টু সোশিওসেন্ট্রিজম, প্যাভলভ, সাত্র, পিয়াজেট, থর্নডাইক। A child gradually develops from egocentrism to sociocentrism. The proponent of this theory is Pavlov, Sartre, Piaget, Thorndike. একটু থিওরির বিষয়গুলো ভাবো, এনারা কি থিওরি দিয়ে গেছেন, সেই থিওরির ওপর ভিত্তি করে যদি একটু চিন্তা করো তাহলে দেখবে অপশানটা সহজেই তোমরা খুঁজে পাবে, ঠিক আছে। ভেবে নাও, তারপর অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, পিয়াজেট। দেখো, পিয়াজেটের থিওরিটা যদি একটু খেয়াল করে দেখো, ওখানে কিন্তু প্রথমে শিশুর আত্মকেন্দ্রিকতার কথা বলা হয়েছে একেবারে শুরুতেই, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, যেটা, ঠিক আছে, ওই যে প্রথম যে স্তরটা, যেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত, ওখানে কিন্তু আত্মকেন্দ্রিকতার কথা বলা হয়েছে। এবারে সেই আত্মকেন্দ্রিকতা থেকে ধীরে ধীরে যখন এবারে শিশু বিকশিত হচ্ছে, পরে সেটা সমাজকেন্দ্রিকতার দিকে এগিয়ে যায়। পিয়াজেট কিন্তু সেটাই বলে গেছেন। তাহলে আত্মকেন্দ্রিকতা থেকে মানে বা ইগোসেন্ট্রিজম থেকে সোশিওসেন্ট্রিজমের দিকে এগিয়ে যাওয়া কথাটা বা এই তত্ত্বের যে প্রবক্তাটাকে এখানে আমরা বলবো পিয়াজেট। তাহলে অপশান ই, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। পিয়াজেটের মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশনাল স্টেজ হলো, এটা কিন্তু খুবই সহজ, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত, 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত, 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত। According to Piaget, the formal operational stage of a child's development is from birth to 2 years age, from 2 to 7 years age, from 7 to 11 years age, from 11 to 16 years of age. একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি, এটা খুবই সহজ। এবারে চলে আসি। বলা হচ্ছে অপশান ডি, অর্থাৎ ফ্রম 11 to 16 ইয়ার্স অফ এজ। দেখো, প্রথমে হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, তারপরে প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, তারপরে হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে প্রথমটা 0 থেকে 2, তারপরেটা 2 থেকে 7, তারপরে 7 থেকে 11, তারপরে 11 থেকে 16, ঠিক আছে। এটা একেবারে ইনফরমেটিভ বেস, এটাতে আর কোনো ব্যাখ্যা করার বিষয় আছে বলে মনে হয় না। এবারে নেক্সট প্রশ্নে চলে আসি। একটি ছাত্র ভালো গল্প বলতে পারে, এ থেকে বোঝা যায় তার মুখস্থ করার ক্ষমতা ভালো,
তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে, সে ভাবুক প্রকৃতির, তার চিন্তা ভাবনায় কল্পনার আধিক্য আছে। এ স্টুডেন্ট ক্যান টেল আ স্টোরি সাউন্ডলি, দিস শোজ দ্যাট হি হ্যাজ গুড মেমোরাইজেশন এবিলিটি। নাও হি হ্যাজ দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড প্রেজেন্ট, হি ইজ এ ন্যাচারাল থিঙ্কার, হি হ্যাজ এ লট অফ ইমাজিনেশন অফ হিজ থিঙ্কিং। একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি, ভালো করে ভাববে কিন্তু এটা। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, বলা হচ্ছে তার চিন্তা করার এবং উপস্থাপনের দক্ষতা আছে। কেন? ভালো গল্প বলতে পারে মানে একজন শিক্ষার্থী গল্পটা আগে পাঠ করলো, পাঠ করতে করতে তার অর্থটা তাকে বুঝতে হবে, বুঝে নিতে হবে, যেটা নির্ভর করবে কিন্তু তার চিন্তা শক্তির উপর। ঠিক আছে, তাহলে সে চিন্তা করতে পারবে এটা যে এর মাধ্যমে কি ভাব প্রকাশ পেয়েছে, সেই ভাবটা যখন সে নিজে প্রকাশ করবে তখন সেটা উপস্থাপনের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা বলবো যে তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে। গল্প ভালো মুখস্থ করার দক্ষতা থাকলেও কিন্তু গল্প ভালো বলতে পারে না। অনেক শিক্ষার্থী দেবে খুবই ভালো মুখস্থ করে নিতে পারে যে কোনো বিষয়, কিন্তু তার উপস্থাপন মানে বলার যে একটা ভঙ্গিমা, প্রকাশ ভঙ্গিমা, সেটা কিন্তু ঠিকঠাক থাকে না। ভাবুক প্রকৃতির হলেই ভালো কথা বলতে পারে তাও নয়। হ্যাঁ, আবার চিন্তাভাবনায় যদি কল্পনার আধিক্য থাকে, মানে অর্থাৎ সে কল্পনা প্রবণ হলেই সে যে ভালো উপস্থাপন করবে তা কিন্তু নয়। ভালো গল্প বলা মানে কি, এখানে কথনের বিষয়টা চলে আসছে। ঠিক আছে, কথনের যে দক্ষতা সেটা উপস্থাপনের মধ্য দিয়ে প্রকাশ পাবে, ঠিক কিনা? এটা সরব পাঠের কথা আমরা বলতে পারি, সরব পাঠ। ঠিক আছে, সেখানেও কিন্তু উপস্থাপনের কথা চলে আসছে। তাহলে অপশান হবে বি, নাও হি হ্যাজ দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড প্রেজেন্ট। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। নিচের কোনটি সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়? এইটা মাথায় রাখবে সবসময়। হুইচ ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ এ গিফটেড চাইল্ড? কোনটা নয়? সময় সম্বন্ধে শৈশবেই ধারণা অর্জন, অভিধান ও জ্ঞানকোষ সম্বন্ধে আগ্রহ, সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব, বহুবিধ ঘটনা মনে রাখার ক্ষমতা। কোনটি নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ এ গিফটেড চাইল্ড? অ্যাকুইজিশন অফ দ্য কনসেপ্ট অফ টাইম অ্যান্ড টাইম ইন আর্লি এজ, interest in dictionaries and encyclopedias, lack of easy relationship with classmates, ability to remember multiple events. একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব। অর্থাৎ যে প্রতিভা সম্পন্ন হবে, ঠিক আছে, তার সঙ্গে সহপাঠীদের সঙ্গে সম্পর্কের অভাব কেন হবে? তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতেই পারে, না থাকার কিছু নেই, এবং থাকবেও। ঠিক আছে, তাহলে এখানে কোন কোন বৈশিষ্ট্যটা প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য? না, সময় সম্বন্ধে শৈশবে সে ধারণা অর্জন করে নিতে পারে, কারণ সে ট্যালেন্টেড, সহজেই সে শৈশবে ধারণা অর্জন করে নিতে পারছে রিগার্ডিং টাইম। আচ্ছা, অভিধান ও জ্ঞানকোষ সম্পর্কে আগ্রহ অবশ্যই থাকবে। প্রতিভাবান সম্পন্ন মানে কি, তার জ্ঞানের ক্ষুধা থাকবে, হ্যাঁ, জ্ঞান বাড়ানোর একটা আগ্রহ, চাহিদা থাকবে, তাহলে সম্পর্কে তার আগ্রহ থাকবেই থাকবে। এবং বহুবিধ ঘটনা মনে রাখার ক্ষমতা থাকবে, এটার মেমোরি পাওয়ারটা তার অবশ্যই বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে না? সহজ পাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব, এটাই হবে না। সহজ পাঠীদের সঙ্গে সহজ সম্পর্ক থাকবে, পজিটিভভাবে যদি আমরা ভাবি তাহলে এটা ঠিক। কিন্তু এখানে চেয়েছে কি, কোনটি নয়? তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যাক অফ ইজি রিলেশনশিপ উইথ ক্লাসমেটস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত, কারণ মেয়েরা ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম, অতীতে মেয়েদের তুলনায় ছেলেদের সব ক্ষেত্রে অন্যায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে। গার্লস এডুকেশন শুড বি গিভেন প্রায়োরিটি বিকজ গার্লস আর মোর ইন্টেলিজেন্ট দ্যান বয়েজ, দেয়ার আর ফিউয়ার গার্লস দ্যান বয়েজ, in the past boys have been unfairly given priority over girls in all areas, গার্লস আর মোর লাইকলি টু লিড সোশ্যাল চেঞ্জ। ঠিক আছে, এখানে কিন্তু ভালো করে ভাববে, কিছু কিছু অপশান থাকে যেটা কনফিউজড করে দেয়, তারপরে সেটা কি হয়, ভালোভাবে একটু অ্যানালাইজ করে পজিটিভ বিষয়টাকে ধরতে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে। গার্লস আর মোর লাইকলি টু লিড সোশ্যাল চেঞ্জ।
অর্থাৎ এখানে মেয়েদের যে অগ্রাধিকার বা ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টা কিন্তু এখানে বড় করে দেখানো হয়েছে, ঠিক আছে। মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখলে সত্যিই সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকে, অর্থাৎ গার্লস আর মোর লাইকলি টু লিড সোশ্যাল চেঞ্জ। আচ্ছা, অপশান এ বিসি কেন হবে না সেটা একটু ব্যাখ্যা করে নিই। না, মেয়েরা ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান, এটা কখনোই ঠিক না, ঠিক আছে। আচ্ছা, ছেলেরাও বুদ্ধিমান হয়, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম, এটাও ঠিক নয়। এখন রেশিওর দিক থেকে অবশ্যই মেয়েরা একটা সময় পিছিয়ে থাকলেও ধীরে ধীরে মেয়েদের রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কোনো কারণই হতে পারে না, সংখ্যাগত বিষয়টা কারণই হতে পারে না। অতীতে মেয়েদের তুলনায় ছেলেদের সব ক্ষেত্রে অন্যায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, কেন সব ক্ষেত্রে কেন অন্যায় অগ্রাধিকার দেওয়া হয়েছে? অগ্রাধিকার অনেক সময় ভালোভাবেও দেওয়া হয়েছে। তাহলে সেই দিক থেকে যদি বিচার করে দেখা হয়, তাহলে এখানে একটাই পজিটিভ আমরা অ্যান্সার পাচ্ছি কি না, সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গার্লস আর মোর লাইকলি টু লিড সোশ্যাল চেঞ্জ, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে আসি। জীবনে সাফল্য পেতে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করা যেতে পারে? বাছাই পড়াশুনো করতে বলে, যখন সম্ভব তখন পড়াশুনো করতে বলে, নিবিড় পড়াশুনো করতে বলে, সশব্দে পড়তে বলে। হাউ ক্যান স্টুডেন্টস বি মোটিভেটেড টু সাকসেস ইন লাইফ? বাই আস্কিং দেম টু স্টাডি সিলেক্টিভলি, বাই আস্কিং দেম টু স্টাডি হোয়েন এভার পসিবল, বাই আস্কিং দেম টু স্টাডি ইন্টেন্সিভলি, বাই আস্কিং দেম টু রিড অ্যালাউড। একটু ভালো করে ভাবো, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ নিবিড় পড়াশুনো করতে বলে, অর্থাৎ বাই আস্কিং দেম টু স্টাডি ইন্টেন্সিভলি। জীবনে সাফল্য পেতে গেলে অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে ছাত্রদেরকে যেটা পড়বে সেটা সঠিকভাবে পড়তে হবে, তার অর্থ বুঝে পড়তে হবে, সেটা অ্যানালিসিস করতে হবে, ক্রিটিসাইজ করতে হবে, তবে না সে করতে পারবে। এবং এই যে ক্রাইটেরিয়াগুলো, ভালোভাবে অর্থ বুঝে পড়া, অ্যানালিসিস করা, ক্রিটিসাইজ করা, এগুলো কিন্তু নিবিড় পড়াশুনোর ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং যেটা বা ইন্টেন্সিভ স্টাডি যেটা, সেটার ক্ষেত্রেই কিন্তু এটা যাচ্ছে। আমি বাছাই করে করে কিছু বিষয় পড়লাম, তাহলে আমি বাছাই করা জিনিস সেটা যদি ভালো হয় তাহলে ভালো কিছু শিখলাম, খারাপ যদি কিছু হয় খারাপ কিছু শিখবো। তাহলে ভালো খারাপের মধ্যে যে ব্যালেন্স সেটা কিন্তু হবে না। সিলেক্টিভ রিডিং করলে কিন্তু জীবনে সফল হওয়া যায় না, সব দিক মেনটেন করতে হয়। আবার যখন সম্ভব তখন পড়াশুনো করবে, এটা কোনো দিনই সম্ভব নয়। একটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট শিডিউল মেনটেন করে পড়াশুনো করতে হয়, ঠিক আছে। আরেকটা কি, লাউড রিডিং করতে বলা, আমি জোরে জোরে পড়ছি, বাচ্চারা তো নামতাম মুখস্থ যখন করে জোরে জোরে পড়ে, তাহলে সেটাই কি জীবনে সাফল্যের মাপকাঠি হিসেবে বিবেচিত হয়? বিবেচিত হয় না। তাহলে এখানে কি হবে, ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পড়াশুনো করা, সেটা জীবনের সাফল্য পেতে ছাত্রদেরকে উদ্দীপ্ত করবে, ঠিক আছে। শিক্ষক মহাশয় সেই নির্দেশিকা দেবেন যে তোমাদেরকে ইন্টেন্সিভ রিডিং করতে হবে। তাহলে এখানে কি হলো, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এবারে নেক্সট প্রশ্নে চলে আসছি। একটি বিষয়ে পাঠদানের জন্য অভিজ্ঞ শিক্ষকদের বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়োজন হয় না, কারণ পরিকল্পনা ছাড়াই তারা সহজ পদ্ধতিতে শিক্ষাদান করতে পারেন। ক্লাসে অনুসন্ধিৎসু শিক্ষকদের সংখ্যা অত্যন্ত কম, তারা ভুল করলেও ছাত্রদের দিক থেকে কোনো প্রশ্ন আসে না। অভিজ্ঞতা থাকায় তারা পাঠদানের প্রাথমিক পরিকল্পনা মনে মনে করে নিতে পারেন। Experienced teachers do not need to prepare detailed lesson plans for teaching a subject because they can teach in a simple manner without a plan. The number of inquisitive teachers in the class is very low. Even if they make mistakes, no questions are raised by the students. They can memorize the initial lesson plan due to their experience. একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, অভিজ্ঞতা থাকার কারণে তারা পাঠদানের প্রাথমিক পরিকল্পনা মনে মনে করে নিতে পারেন। অর্থাৎ যিনারা অভিজ্ঞ শিক্ষক হন, যারা খুব এক্সপেরিয়েন্স, যারা খুব কম্পিটেন্ট, প্রফিসিয়েন্ট বা স্কিল্ড, তার সঙ্গে সঙ্গে এক্সপেরিয়েন্সড, এই সব কটাকে একসঙ্গে করা হচ্ছে। অর্থাৎ সেখানে শিক্ষক মহাশয় এতটাই এক্সপেরিয়েন্স, এতটাই প্রফিসিয়েন্ট যে তিনি মনে মনে একটা লেসন প্ল্যান বানিয়ে নিতে পারেন। বা লার্নিং ডিজাইনের যে ব্যাপার, কনসেপ্টটা আমাদের পড়ে এসেছি আমরা টিচার্স ট্রেনিংয়ের ডিগ্রি করার সময়, সেখানে কি হয় না, একটা লিখিতভাবে লেসন প্ল্যান বানাতে হয়, কিন্তু সেই প্ল্যানটা যদি এক্সপেরিয়েন্স টিচার হয়, স্কিল টিচার হয়, তাহলে কি করেন, তিনি মনে মনে করে নিতে পারেন। তাহলে সুতরাং কি হচ্ছে এখানে না, পরিকল্পনা ছাড়াই তারা সহজে শিক্ষাদান করতে পারেন তা নয়, পরিকল্পনা অবশ্যই করতে হবে। ক্লাসে অনুসন্ধিৎসু শিক্ষকদের সংখ্যা অত্যন্ত কম, এটাও হচ্ছে না।
তারা ভুল প্রশ্ন করলে ছাত্রদের দিক থেকে কোনো প্রশ্ন আসে না। ভুল করবে কেন? ছাত্ররা অবশ্যই প্রশ্ন করবে যদি কোনো মিস্টেক ছাত্রের চোখে ধরা পড়ে। তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ বা রাইট অ্যান্সার ইজ দে ক্যান মেমোরাইজ দ্য ইনিশিয়াল লেসন প্ল্যান ডিউ টু দেয়ার এক্সপিরিয়েন্স। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। তাহলে দেখো এখানে যে কটা প্রশ্ন আমরা আলোচনা করলাম, দু একটা একটু ইনফরমেটিভ বা ইনফরমেশান বেসড প্রশ্ন থাকলেও বাকিগুলো কিন্তু সবকটাই কনসেপচুয়াল বেসড। অর্থাৎ কনসেপ্ট, আমি বারে বারে বলছি এইখানটায় যে বারে বারে থিওরি ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখে কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু ফ্ল্যাট কোশ্চেন তো তোমরা পাবেই না, পুরো ভেতর থেকে অর্থ বুঝে অপশান চুজ করতে হবে। তো সেই জন্য ভালো করে ক্লাসগুলো দেখবে, কোনো রকমভাবে কোথাও স্কিপ করে যাবে না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অন্যদের সঙ্গে শেয়ারও করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যদি কোনো বোঝার অসুবিধে থাকে। কেমন? তাহলে পরের সেটে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও।